13ই মে। সকাল তখন 5:30 হবে। আমি চুপি চুপি হোমস্টে খোলা ছাদে চলে এলাম চারিদিকে পরিবেশটা দেখার জন্য। গোপালধারা তখনও মেঘের চাদর পুরোপুরি সরাতে পারেনি। মানুষের ব্যস্ততা তখনও তেমন ছিল না। আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা ছিল দেখার মতো। সেটাই এখানে তুলে ধরলাম। চারিদিকে চায়ের বাগান, আর তার বুক চিরে রাস্তাটি এঁকে বেঁকে দূরে মিলিয়ে গেছে। কি অপরূপ দৃশ্য! আজ বেশ কয়েকটি লোকেশানে যাব আমরা। সকাল 8টার দিকে ব্রেকফাস্ট সারতে নিচে চলে এলাম। ব্রেকফাস্টে ছিল চা, রুটি, ঘুগনি ও ডিম সিদ্ধ। আমাদের সোনামাও চটপট খেতে শুরু করে দিল। সেও বুঝে গেছে যে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। নিহাল ভাই গাড়ি নিয়ে একদম রেডি। সে রাতে এখানেই ছিল। আমরাও প্রস্তুত। তবে ছোট্ট মেয়ে থাকার জন্য তার ওষুধ ও শুকনো মুড়ি নিয়েছিলাম সঙ্গে করে। বেশ অনেকটা পথ যাওয়া ও ফেরা মিলিয়ে প্রায় 70 কিলোমিটার রাস্তা। সারা দিনটাই বেরিয়ে যাবে ফিরতে ফিরতে। ঠিক 9টার দিকে আমরা বেরিয়ে পড়লাম। সকালে আকাশটা কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা চেঞ্জ হতে শুরু করে দিল। আবারও মেঘের খেলা চলতে শুরু করলো। পাহাড়ে এলেই মনটা ভালো হয়ে যায়। সবার সাথে এমনটা হয় কি না আমার জানা নেই। আমরা প্রথমে যাব সীমানা ভিউ পয়েন্ট, তারপর জোরপোখরি, লেপচা জগৎ হয়ে ঘুম স্টেশন ও ঘুম মনেস্ট্রি দেখে রিটার্ন করব। এটাই আমাদের প্ল্যান। ফেরার পথে পশুপতি মার্কেট ঘুরে নেব। লাঞ্চটা আমরা বাইরেই সারব ঠিক করলাম। তা না হলে এতগুলো ভিউ পয়েন্ট ভিজিট করা পসিবল না। কথায় কথায় চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। সময় তখন ঠিক 9:40। এ পর্যন্ত মেয়ের কোনো অসুবিধা হয়নি। তাই আমরা সময় নষ্ট না করে চটপট গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম ভিউ পয়েন্টের দিকে। মেঘে ঢেকে থাকার জন্য দূরে নেপালের দৃশ্য দেখাই যাচ্ছিল না। আকাশ পরিষ্কার থাকলে সুন্দর মনোরম পরিবেশ লক্ষ্য করা যেত। পাশেই কিছু দোকান নিয়ে একটি ছোট মার্কেট রয়েছে। শীতের পোশাক থেকে শুরু করে অন্যান্য সামগ্রী রয়েছে এখানে। অনেকেই বলবেন, কি আছে এখানে দেখার? আমি বলবো, এমন এক মেঘ পাহাড়ের কোলে চুপটি করে একটু বসে দেখুন। সব কিছু ভুলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। আবারও চলল ছবি তোলা ও মেয়ের সাথে খুনসুটি। এভাবে আমাদের অনেকটা সময় বেরিয়ে গেল। অবশেষে নিহাল ভাইয়ের ডাকে আমরা গাড়িতে এসে বসলাম আর বিদায় জানালাম সীমানা ভিউ পয়েন্টকে। আবারও পথ চলা শুরু। নেক্সট ভিউ পয়েন্ট জোরপোখরি। সীমানা ভিউ পয়েন্ট থেকে জোরপোখরির দূরত্ব প্রায় 3 কিমি। ফলে আমাদের পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগলো। এখানে পৌঁছানোর রাস্তাটা ছিল একটু খারাপ ও একদম নিরিবিলি। একটা ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। চারিপাশে চিরপাইন ও অন্যান্য গাছপালা দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম জোরপোখরি ভিউ পয়েন্টে। এখানে 20 টাকা করে টিকিট কেটে তবেই ঢুকতে হয়। আমরাও লাফ দিয়ে ঢুকে পড়লাম। জোরপোখরি হলো একটি পাহাড়ি গ্রাম, যা তার 2টি প্রাকৃতিক জলাধার, যার নাম জোর ও পোখরি নিয়ে গঠিত। শীতের সময় আকাশ যখন পরিষ্কার থাকে তখন কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। এটি একটি শান্ত ও সুন্দর স্থান। এই স্থানটি বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ এবং এখানে হিমালয়ান স্যালামান্ডারও দেখা যায়, যদিও আমাদের দেখার সৌভাগ্য হয়নি। চারিদিকটা এত সুন্দর করে সাজানো যে কিছু বলার ছিল না। মন্ত্রমুগ্ধের মতো আমরা সবাই এর সৌন্দর্য উপলব্ধি করার চেষ্টা করছিলাম মাত্র। আমার ছোট্ট সোনামা তো তার মায়ের কোল থেকে নেমেই চারিদিকে হাঁটা শুরু করে দিল। পরবর্তীকালে
যখন সে বড় হবে হয়তো এই স্মৃতিগুলো তার মনে থাকবে না, কিন্তু তার এই আনন্দ আমাদের সারা জীবনের বড় পাওয়া হয়ে থাকবে। যারা নিরিবিলি পরিবেশে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাদের জন্য জোরপোখরি একটি আদর্শ অফবিট লোকেশন। এখানে কয়েকটি হোমস্টে রয়েছে, তাদের ছবি দিলাম। জোরপোখরি ট্যুরিস্ট লজও রয়েছে, যেতে চাইলে ফোন করে বুকিং করে নিন। নেক্সট টাইম আমরাও এখানে স্টে করব। দুটি জলাশয়ের অন্যদিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের সাথে অন্যান্য দেবদেবীর মন্দির। আমার ছোট্ট মেয়ের ভগবান ভক্তি দেখে আমি তো অবাক, বারবার প্রণাম করছিল মহাদেবকে। এই স্থানটিকে ঘিরে বিরাজ করছে ধুপি ও চিরপাইনের জঙ্গল, যেন এক টুকরো স্বর্গরাজ্য। এমন এক পরিবেশ ছেড়ে যেতে কি ইচ্ছে করে? কিন্তু যেতে তো হবেই, তাই দুই দিদির ডাকে গাড়িতে এসে বসলাম। সময় তখন 11:40। এবার নেক্সট ডেস্টিনেশন লেপচা জগৎ। জোরপোখরি থেকে লেপচা জগতের দূরত্ব প্রায় 5.8 কিমি। তবে এর মাঝে এসে পৌঁছে গেলাম সুখিয়া নামের একটি ছোট্ট শহরে। এখানে প্রচুর মানুষের ভিড়, চারিদিকে বিভিন্ন ধরনের দোকানপাটের সমারোহ। বেশ ব্যস্ত পাহাড়ি শহর। এখান থেকে মানেভঞ্জন চলে যাওয়া যাবে, পড়বে প্রায় 12 কিমি মতো। আমার সোনামা তার মায়ের কোলে বসে মাঝে মধ্যেই মুড়ি খাচ্ছিল আর এই জার্নিটার মজা নিচ্ছিল। এভাবে গল্প করতে করতে আমরা কখন যে লেপচা জগতে চলে এলাম তা বুঝতেও পারলাম না। লেপচা জগতের পরিবেশটা ছিল মারাত্মক সুন্দর ও নয়নাভিরাম। ছবি ও ভিডিওতে দেখা লেপচা জগতে আজ আমরা এসে হাজির। আমরা গাড়ি থেকে নামার সময় নিহাল বলে দিল ছাতা নিয়ে যেতে। এখানে 20 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে ঢুকতে হবে। আমরাও তাই করলাম ও ঢুকে পড়লাম অন্য এক জগতে। আকাশচুম্বী গাছগুলো যেন মেঘেদের ধরে রেখেছে তাদের ডালপালা দিয়ে। পূর্ব হিমালয়ের এক শান্ত গ্রাম, যা ঘন পাইন, ওক ও রোডোডেনড্রনের অরণ্যে ঘেরা। আমরা হাঁটতে হাঁটতে আরও একটু ভিতরের দিকে চলে গেলাম। এখানে রয়েছে একটি ঝুলন্ত কাঠের ব্রিজ, মূলত বিনোদনের জন্য। রমিবাবু মেয়েকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে তা পেরিয়ে চলল। রত্না ও শ্যামলী দিদিও তখন এমন পরিবেশ দেখে আনন্দে মাতোয়ারা। যে যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে, ছবি তুলছে। এটাই তো পাওয়া জীবনের, আর কি বা আছে? আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুধু ভিডিও ও ছবি তুলতে লাগলাম। বারবার মনে হচ্ছিল কোনো অংশ ক্যাপচার করতে যেন বাকি না থাকে। মাঝে মধ্যে গাছেদের ফাঁক গলে দিনের আলো ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল। তবে একা একা এ অরণ্যে হাঁটলে আপনার গাটা কেমন ছমছম করে উঠবে। মনে হবে গাছেদের আড়াল থেকে কারা যেন আপনাকে লক্ষ্য রাখছে। যেদিকে তাকাও সুবিশাল গাছেদের সারি, এক আলো ছায়ার মায়াবী বনাঞ্চল, যার রন্ধ্রে রন্ধ্রে যেন রহস্য লুকিয়ে আছে। লেপচা জগৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
6960 ফুট উচ্চতায় অবস্থান করছে। এই স্থানটির নামকরণ করা হয়েছে এখানকার লেপচা উপজাতির নামে। কি অসাধারণ পরিবেশ! এখানে প্রায় সারা বছরই এমনি মায়াবী পরিবেশ লক্ষ্য করা যায়। যখন এই সুবিশাল গাছের মধ্য দিয়ে হাঁটছিলাম, তখন ছাতার উপরে টুপ টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। আহা, কি অপরূপ অনুভূতি! এমন এক নিবিড় বনাঞ্চল ছেড়ে মন কি যেতে চায়, কিন্তু কিছু করার ছিল না। সময়ের অভাবে আমাদের গাড়ি ধরে ঘুম মনেস্ট্রি ও স্টেশনের দিকে রওনা দিতে হলো। যতই উপরের দিকে উঠছিলাম, মেঘ যেন ততটাই আমাদের ঘিরে ধরছিল। ঠান্ডাও ক্রমশ বাড়তে লাগলো। লেপচা থেকে ঘুম স্টেশনের দূরত্ব 10 কিমি। আমরা এসে পৌঁছে গেলাম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। আমরা কম বেশি সবাই এই জায়গাটির সাথে পরিচিত, তবে এখানে গাড়ি পার্কিং করা যায় না। তাই আমাদের গাড়ি ঘুম মনস্ট্রির ঠিক আগে এসে থামল। হঠাৎই ট্রেনের হুইসেল শুনে আমি দৌড় দিলাম আর ক্যামেরাবন্দি করে ফেললাম সেই ঐতিহাসিক কালো ধোঁয়া ছাড়া টয় ট্রেনকে। কি সৌভাগ্য আমার! তার পিছনেই দেখতে পেলাম নতুন ধাঁচে তৈরি আধুনিক টয় ট্রেনকে। এ আনন্দ বলে বোঝাতে পারবো না। একদম নস্টালজিক অনুভূতি। ট্রেন দুটি ধীরে ধীরে ঘুমের দেশে মিলিয়ে গেল। আমরা এবার ঘুম মনস্ট্রির দিকে হাঁটা লাগালাম। মনস্ট্রিটা যেন মেঘের মধ্যে লুকিয়ে পড়েছে। বেশ অনেকটা নিচের দিকে নামতে হলো, তাই সকলকে একটু সাবধানেই নামতে বললাম। এই বৌদ্ধ মঠটি অতি প্রাচীন, 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা মঠের খোলা প্রাঙ্গণে এসে দাঁড়ালাম। অনেক মানুষের সমাগম হয়েছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। বাইরে জুতো খুলে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল মৈত্রেয় বুদ্ধের 15 ফুট সুউচ্চ মূর্তি, যেটি এই বৌদ্ধ মঠের বিশেষত্ব। এছাড়াও অন্যান্য মূর্তিও রয়েছে। এই কক্ষটি খুবই সুন্দর ও ধর্মীয় আস্থার এক মেলবন্ধন সৃষ্টি করে রেখেছে। দেওয়ালেও খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে গল্প সৃষ্টি করা হয়েছে। আমরা অবাক দৃষ্টিতে চারিদিক ঘুরে দেখতে লাগলাম। বুদ্ধদেবের মৈত্রেয় মূর্তিটির নিচে এসে দাঁড়াতে বুঝতে পারলাম তা কতটা বড় ও কত নিপুণভাবে সৃষ্টি করা হয়েছে। মূল কক্ষটি দেখার পর অন্য দিকগুলো ঘুরে দেখার জন্য আমরা বাইরে বেরিয়ে এলাম। বাঁদিকে একটি সুবিশাল প্রেয়ার হুইল বা প্রার্থনা চক্র রয়েছে। এটি সাধারণত বৌদ্ধ মন্দিরে বা মঠগুলিতে দেখতে পাওয়া যায়। এগুলি ঘোরানোর মাধ্যমে মন্ত্র জপ করা হয় এবং এর ফলে পুণ্য লাভ হয়। মা ও মেয়ে তা ঘুরিয়ে একবার পরখ করে দেখে নিল। মনেস্ট্রিটা মাঝে মধ্যেই মেঘের চাদরে ঢেকে যাচ্ছিল।
ফলে দূরের দৃষ্টি সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল ক্রমশ। তাই আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম মনেস্ট্রি থেকে। নেহাল বলল, আশেপাশে লাঞ্চ করার মতো কোনো হোটেল নেই। অগত্যা পেটে খিদে নিয়ে ঘুম স্টেশনের দিকে হাঁটা লাগালাম আমরা সবাই। রেল লাইন ধরে বেশ কিছুটা হাঁটার পর দেখলাম ঘুম স্টেশনটা যেন মেঘের দেশে হারিয়ে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝলাম দিদিদের বেশ হাঁটতে অসুবিধা হচ্ছে। তাই নেহালকে ডেকে নিলাম ও গাড়িতে চেপে বসলাম। ঘুম স্টেশনের কাছে আমি নেমে গেলাম ও একটু এই ঐতিহ্যবাহী স্টেশনের দিকে এগিয়ে গেলাম। একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, সেও ধীরে ধীরে স্টেশন ছেড়ে দিল। দুপুর তখন 2:30 হবে। গাড়ি এবার ফেরার রাস্তা ধরল। আর কোথাও দাঁড়াবো না আমরা, এবারে একেবারে পশুপতি মার্কেটে গিয়েই গাড়ি থামবে। আবহাওয়ার আর কোনো পরিবর্তন হলো না, মেঘ ও বৃষ্টির খেলা চলতেই থাকলো। অবশেষে আমরা ভারত ও নেপাল বর্ডারে এসে হাজির হলাম। পশুপতি ফাটক, এখানে আধার কার্ড দেখিয়ে নেপালে ঢুকে পড়লাম। পশুপতি মার্কেট এখান থেকে 1.5 কিমি দূরে। এখানে যে গাড়িগুলি দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে যায় আবার ফিরিয়ে আনে 250 টাকার বিনিময়ে। আমরাও একটা গাড়ি বুক করে উঠে পড়লাম। খুব কম সময়ের মধ্যেই আমরা মার্কেট চত্বরে চলে এলাম। এখানে একটি মন্দির রয়েছে, পশুপতি মন্দির। ভগবান শিব, বিষ্ণু ও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে চারিদিকে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে আমরা নেমে এলাম। তাছাড়া তেমন কিছু দেখার নেই এখানে। আমরা মার্কেটে ঘোরাঘুরি শুরু করলাম, কিন্তু এই মার্কেট সম্বন্ধে যতটা শুনেছিলাম ততটা পেলাম না। সারা মার্কেট ঘুরে আমরা কয়েকটা ছাতা, লজেন্স আর নেপালি টাকা সঙ্গে নিয়ে ফিরে চললাম স্মৃতির ঝুলিতে। মাঝে আর কোথাও দাঁড়ানো ছিল না, তাই গাড়ি একটানা চলতে শুরু করলো। আর আমরা পৌঁছে গেলাম 5:30টার দিকে হোমস্টেতে। এসেই আমরা সন্ধ্যের টিফিনটা দিয়ে দিতে বললাম, কারণ খুব জোর খিদে পেয়েছিল। সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাইড মোমো আর চা চলে এলো। গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে, তবে প্রথমবার শেষ হয়ে গেলেও পরে আবার যখন আমরা চেয়েছিলাম তখন তারা আবার দিয়েছিল। আবারও বলবো, এখানের খাবার যথেষ্ট সুস্বাদু। শরীর আর চলছিল না, তাই সকলে খাওয়া সেরে টানা ঘুম দিলাম। ঘুম ভাঙতেই সকলের সাথে দেখা হলো ডিনার টেবিলে। ডিনার একই ছিল, তাই আর আলাদা করে বললাম না। 14ই মে আমাদের বাড়ি ফেরার পালা। সকালেই ঘুম ভেঙে গেছিল, আর আমাদের 2 দিদি তো সব সময় তৈরি। গোপালধারা, যেখানে আমরা রয়েছি, সেই জায়গাটি আমাদের দেখা হয়নি, তাই জায়গাটি এক্সপ্লোর করার জন্য আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম তাড়াতাড়ি। ব্রেকফাস্টে ছিল ডিম, রুটি ও আলুর তরকারি। আমার সোনামাও মনের আনন্দে চটপট খেয়ে নিল, আর তার ফাঁকে ফাঁকে চলল পিসিমণিদের সাথে খুনসুটি। আমাদের হোমস্টের একদম উল্টো দিক দিয়ে একটি রাস্তা গোপালধারা চা বাগানের মধ্যে চলে গেছে। গোপালধারা চা বাগানে ঢোকার অন্য একটি রাস্তা রয়েছে, যেটি সবার কাছে পরিচিত, কিন্তু এই রাস্তাটি সবাই জানে না। হোমস্টের মালিক পূজন ভাই বলে দিল রাস্তাটি। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সেই রাস্তা ধরে। কিছুটা এগিয়ে এসেই আমরা চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম। কি অপরূপ দৃশ্য! আমরা যতই উপরের দিকে উঠতে লাগলাম, গোপালধারার চারিপাশের সৌন্দর্য আমাদের কাছে ধরা দিতে লাগলো। অবশেষে আমরা একদম উপরে উঠে পড়লাম। 430 একর জমি জুড়ে রয়েছে চায়ের বাগান।
তার ফলে যেদিকেই তাকাই না কেন সেদিকেই রয়েছে চায়ের বাগান। বৃষ্টির জন্য গাছের পাতাগুলি একদম পরিষ্কার ও সবুজ হয়ে রয়েছে। মেঘগুলো মাঝে মধ্যেই উড়ে এসে চা গাছের পাতায় হাত বুলিয়ে চলে যাচ্ছিল। এ এক অদেখা সৌন্দর্য। এখান থেকে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। কি অপরূপ চারিপাশটা! এত সুন্দর ও মনোরম দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। সময়ের অভাব আমাদের মনে করিয়ে দিল যে এবার ফিরতে হবে। তাই বেশ অনেকটা সময় নিজেদের মতো করে কাটিয়ে আমরা হোমস্টেতে ফিরে চললাম। এমন সুন্দর স্থান ছেড়ে কারো কি যেতে ইচ্ছে করে? কিন্তু উপায় নেই, ফিরতে তো হবেই। আমাদের ফেরার ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, সময় বিকাল 5:50। তাই আমরা ঠিক করেছিলাম হোমস্টে থেকেই লাঞ্চ করে বেরোবো। যা কথা তাই কাজ। সকলে রেডি হয়ে 11টার দিকে লাঞ্চ সেরে নিলাম ও সমস্ত বিল মিটিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। পূজন ভাই খুব হেল্প করলেন, লাগেজগুলো নামিয়ে দিলেন একে একে। এই হোমস্টের মধ্যেই রয়েছে একটি চায়ের দোকান। বেশ দামি দামি ও সুস্বাদু চা এখানে পাওয়া যায়। আমরাও কিছুটা করে কিনে নিয়েছিলাম। গোপালধারা হাঙ্কিম হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। আজ নেহালের দাদা নিখিল আমাদের ছাড়তে যাবে। 12:16 দিকে গাড়ি ছেড়ে দিল। এই 3 দিন দুরাতের সফর যেন অনেক কিছু আমাদের শিখিয়ে গেল। নতুন জায়গা দেখা, পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুভব করা, ছোট্ট মেয়ের চোখ দিয়ে নতুনভাবে পাহাড়কে দেখা, তার সরলতা, কৌতূহল ও আনন্দ হয়ে রইল আমাদের স্মৃতির অংশ, যা আজীবন বেঁচে থাকবে। এই সফর শেষ হলেও আবারও আমরা ফিরব কোনো এক পাহাড়ি অজানা গ্রামে, এক অচেনা পথে, আরও এক নতুন গল্প নিয়ে। বিদায় বন্ধু।